স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। পাইরেসি করবেন না ও করতে দেবেন না। অল রাইটস অফ দি স্টোরি ইজ অনলি উইথ TR প্রোডাকশন। আজকের পটচিত্র অডিওর উপস্থাপনা শাকচুন্নি বাড়ির অভিশাপ। গল্পের তৃতীয় অংশ অমাবস্যার কালরাত্রি গল্পটি পুরো কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল থাকলে সেটা একদমই কাকতালীয়। শুরু হচ্ছে আজকের গল্প। আগের পর্বে আমরা দেখেছি শ্যামপুর এস্টেটে মৃত্যুর মিছিল শুরু হয়েছে। পরিচারিকা রাধার অদ্ভুত মৃত্যু আর তার লাশের গায়ে পাওয়া রক্তবর্ণ কলার মোচা বুঝিয়ে দিয়েছে 50 বছরের পুরনো অভিশাপ আজ পূর্ণ হতে চলেছে। নির্মল জেনেছেন তার কাকা কালীপদ এবং বর্তমান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র মল্লিক সেই 7 জন পাপীর দলে ছিলেন যারা শকুন্তলাকে হত্যা করেছিল। আজ অমাবস্যা। সুন্দরবনের আকাশ কালো মেঘে ঢাকা। প্রকৃতি আজ রুদ্র রূপ ধারণ করেছে। আজই সেই রাত যেদিন খুলবে 3 তলার নিষিদ্ধ ঘর। আর আজই অতিথি হয়ে আসছেন স্বয়ং ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র মল্লিক। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ঝড় শুরু হলো। সুন্দরবনের দিক থেকে ধেয়ে আসা কালবৈশাখী যেন গোটা বাড়িটাকে উপড়ে ফেলতে চায়। এরই মধ্যে সদর গেটে এসে থামল এক সুসজ্জিত পালকি, সাথে 6 জন সশস্ত্র পুলিশ প্রহরী। পালকি থেকে নামলেন ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র মল্লিক। বয়স 60-এর কোঠায়, কিন্তু মেরুদণ্ড সোজা। চোখে মুখে এক দম্ভের ছাপ, যদিও আজ সেই দম্ভের আড়ালে এক অজানা আতঙ্ক উঁকি দিচ্ছে। নির্মল বারান্দায় দাঁড়িয়েছিলেন অভ্যর্থনার জন্য। নিজের পদমর্যাদার অহংকারে অন্ধ রাজেন্দ্র মল্লিক নির্মলের দিকে তাকিয়ে এক তাচ্ছিল্যের হাসি হাসলেন। তা ছোকরা উকিল, তুমি তাহলে কালীপদর ভাইপো? শুনলাম এস্টেটের হাল নাকি খুব খারাপ। ভূত প্রেতের ভয়ে চাকর বাকর পালাচ্ছে। নির্মল বিন্দুমাত্র বিচলিত না হয়ে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, স্বাগতম মিস্টার মল্লিক। ভূতপ্রেত আছে কিনা জানি না, তবে পাপ যে এই বাড়ির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে তা বুঝতে পারছি। নির্মলের কথায় মল্লিকের অহংকারে আঘাত লাগল। তিনি রাগে জ্বলে উঠে মেঝের ওপর সজোরে লাঠি ঠুকলেন। সাবধানে কথা বলে ছোকরা, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তোমার কাকা আমার বন্ধু ছিল, তাই এসেছি। নইলে এই জঙ্গল মহলে আসার আমার কোনো দায় ছিল না। ঠিক সেই মুহূর্তে পাশ থেকে ইন্সপেক্টর সেন এক রহস্যময় হাসি হেসে ধীর গলায় বললেন, নমস্কার স্যার। দায় হয়তো নেই, কিন্তু ঋণ, পুরনো ঋণ শোধ করতে তো সবাইকেই ফিরতে হয়। মল্লিক চমকে উঠলেন। ইন্সপেক্টর সেনের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ বিদ্যুৎ চমকালো। আর সেই আলোয় তিনি দেখলেন দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছেন কুমুদিনী। সবাই চমকে উঠল কুমুদিনীকে দেখে। তিনি আর বিধবার সাদা ধানে নেই। তার পরনে আজ টুকটুকে লাল বেনারসি, চওড়া লাল পাড়, কপালে সিঁদুরের বড় টিপ, হাতে শাখাপলা, ঠিক যেন এক নববধূ। কিন্তু তার চুল খোলা, আর দৃষ্টি, সেই দৃষ্টি এই জগতের নয়। কুমুদিনীর সেই ভয়ঙ্কর রূপ দেখে রাজেন্দ্র মল্লিকের দম্ভ মুহূর্তেই চূর্ণ হয়ে গেল। তিনি ভয়ে পিছিয়ে গেলেন। এ কে? এ কেন এমন সাজে? কুমুদিনীর কণ্ঠে তখন আর কোনো সাধারণ মানুষের সুর নেই, যেন এক অতি জাগতিক সত্তা তার মাধ্যমে কথা বলছে। কেন রাজেন্দ্র, চিনতে পারছো না? 50 বছর আগে যাকে এই সাজে শেষবার দেখেছিলে, আজ তো বাসর রাত, দেনা পাওনা মেটানোর রাত। নির্মল নিজের কাকিমাকে এই রূপে দেখে বিশ্বাসই করতে পারছিলেন না। তার গলা ভয়ে কেঁপে উঠল। কাকিমা, তুমি?
কুমুদিনী তখন এক ঘোরের মধ্যে। তার চোখে তখন শুধুই প্রতিশোধের আগুন। আমি আজ কাকিমা নই নির্মল, আমি আজ শুধুই এক মাধ্যম। এসো, পুজো শুরু হবে, মা কালী অপেক্ষা করছেন। কুমুদিনী ধীর পায়ে নিচে নেমে এলেন। তার প্রতিটি পদক্ষেপে নূপুরের সেই ছম ছম শব্দটা প্রতিধ্বনিত হতে লাগল। রাজেন্দ্র মল্লিকের কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করল। তিনি পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন, কিন্তু তার হাত কাঁপছিল। হরিপদ আগেই গ্রামের শ্মশান থেকে এক তান্ত্রিক পুরোহিতকে ডেকে এনেছিল, কিনারাম ভট্টাচার্য। ঠাকুর দালানে এক বিশাল কালো কোষ্ঠী পাথরের কালী মূর্তির সামনে যজ্ঞ শুরু হল। কিনারাম মাটি আর আলপনা দিয়ে মেঝের ওপর এক জটিল যন্ত্র আঁকলেন। তান্ত্রিক কিনারাম ভট্টাচার্য তখন প্রকৃতির রৌদ্ররূপের সাথে পাল্লা দিয়ে চিৎকার করে মন্ত্রপাঠ শুরু করলেন। ওং ক্রিং কাল্লৈ নমো, রক্তবীজ বিনাশিনী, চণ্ডমুণ্ড বিনাশিনী, সত্য প্রকাশ করু মা, সত্য প্রকাশ করু। যজ্ঞের আগুন তাও তাও করে চলে উঠল, কিন্তু অদ্ভুত ব্যাপার, আগুনের শিখা ওপর দিকে না গিয়ে বেঁকে গেল সোজা উত্তর দিকে, যেদিকে তিনতলার সেই বন্ধ ঘর। পরিচারিকা মাধবী ভয়ে সিটিয়ে গিয়ে ফিসফিস করে সকলে দৃষ্টি আকর্ষণ করল। দেখুন দেখুন, মায়ের প্রসাদী দুধ। সবাই দেখল বাটিতে রাখা দুধ চোখের পলকে লাল হয়ে গেল। রক্ত, তাজা রক্তে ভরে গেল বাটি। ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে নয়, যেন মাটির নিচ থেকে ঢাকের আওয়াজ ভেসে আসতে লাগল। গুড়ুম গুড়ুম, অথচ আশেপাশে কোনো ঢাকি নেই। রাজেন্দ্র মল্লিক নিজের ভয় ঢাকতে মিথ্যে সাহসের আশ্রয় নিয়ে চিৎকার করে উঠলেন, স্টপ দিস ননসেন্স! আমি এসব কুসংস্কার মানি না। চলো, কোথায় সেই ঘর? আমি এখনই ওই ঘর খুলে দেখব ভেতরে কি আছে। রাত 12টা। অমাবস্যার অন্ধকার তখন সবচেয়ে গাঢ়। সবাই মিলে তিনতলা সে বন্ধ ঘরের সামনে এসে দাঁড়ালো। নির্মলের হাতে কাকার দেওয়া সেই চাবি। চাবিটা পুরনো, মরচে ধরা, গায়ে সংস্কৃত মন্ত্র খোদাই করা। নির্মল চাবিটা তালায় ঢোকালেন। একটা হিমশীতল হাওয়া করিডোর দিয়ে বয়ে গেল। সবাই শিউরে উঠল। তালাটা খোড়ার সাথে সাথে এক বিকট শব্দ হল, যেন কোনো জন্তুর আর্তনাদ। দরজা খুলল। ভেতরের দৃশ্য দেখে সবার চোখ কপালে উঠল। ঘরটা ধুলোয় মলিন নয়, বরং মনে হচ্ছে কেউ নিয়মিত পরিষ্কার করে রেখেছে। ঘরটা সাজানো হয়েছে এক বাসর ঘরের মতো। বিছানায় লাল বেনারসি শাড়ি পাতা, পাশে কিছু সোনার গয়না, কিন্তু দেওয়ালগুলো জুড়ে সাঁটানো আছে শত শত কাগজ, চিঠি আর ছবি। ঘরের ভেতরের দৃশ্য দেখে ইন্সপেক্টর সেনের মতো পোড় খাওয়া পুলিশ অফিসারও বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। মাই গড, এ তো পুরো মহাফেজখানা। মিস্টার চ্যাটার্জি, টর্চটা এদিকে ধরুন। দেওয়ালের মাঝখানে টাঙানো আছে এক বিশাল অয়েল পেন্টিং, এক অপরূপ সুন্দরী মহিলার ছবি। তার চোখ দুটো বড় বড়, মুখে এক রহস্যময় হাসি। নির্মল দেওয়ালের সেই ছবিটির দিকে তাকিয়ে এক অজানা কৌতূহল অনুভব করলেন। ইনিই শকুন্তলা? সবাই চমকে উঠল, কারণ ছবির শকুন্তলার সাথে পাশে দাঁড়ানো কুমুদিনীর চেহারা হুবহু এক, যেন একই মানুষ। ছবির দিকে একদৃষ্টিতে তাকিয়ে কুমুদিনী যেন অতীতের কোনো এক গভীর সত্যকে স্বীকার করে নিলেন। হ্যাঁ, ইনি শকুন্তলা, আমার মা। নিজের পাপের কথা সামনে আসতেই রাজেন্দ্র মল্লিক অস্থির হয়ে উঠলেন।
তিনি কিছুতেই এই সত্য মানতে চাইলেন না। মিথ্যে কথা। শকুন্তলার পেটে বাচ্চা ছিল। আমরা তাকে যখন মেরেছিলাম, মানে যখন সে মারা যায়, কুমুদিনী তখন অট্ট হাসিতে ফেটে পড়লেন। তার সেই হাসিতে মিশেছিল এক উন্মাদনা। মেরেছিলে, স্বীকার করো রাজেন্দ্র। তোমরা 7 জন মিলে আমার মাকে ওই কলা বাগানে টেনে নিয়ে গিয়েছিলে। তোমরা তার পেটে লাথি মেরেছিলে, কিন্তু তোমরা জানতে না মা মারা যাওয়ার পরেও আমাকে বাঁচিয়ে রেখেছিল। গ্রামের এক ধাত্রী মায়ের পেট চিরে আমাকে বের করে এনেছিল। আমি বড় হয়েছি তারকেশ্বরের মন্দিরে, প্রতিহিংসার মন্ত্র জপতে জপতে। কুমুদিনী দেওয়াল থেকে প্রমাণ ছিঁড়ে নিয়ে রাজেন্দ্রর মুখের ওপর ছড়ে দিয়ে চ্যালেঞ্জ জানালেন। এই দেখো, তোমার নিজের হাতে লেখা চিঠি, যেখানে তুমি কাকা কালীপদকে লিখেছিলে শকুন্তলাকে সরাতেই হবে, নইলে মিলকর সাহেবরা আমাদের জমি দেবে না। নিজের গোপন অপরাধ ফাঁস হয়ে যাওয়ায় রাজেন্দ্রর হিতজ্ঞান শূন্য হয়ে গেল। তিনি হিংস্র হয়ে উঠলেন। তারপর তিনি পকেট থেকে পিস্তল বের করে ঘরের সিলিংয়ে একটি গুলি ফায়ার করলেন। শ্যাট আপ! চুপ করো ডাইনি, আমি তোমাকে জ্যান্ত পুঁতে ফেলব। মল্লিক তারপরে পিস্তল তাক করলেন কুমুদিনীর দিকে। নির্মল আটকাতে গেলেন, কিন্তু পারলেন না। ঠিক গুলি চালানোর মুহূর্তেই ঘরের তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেল। জানলার কাঁচগুলো ঝনঝন করে ভেঙে পড়ল, আর ঘরের মাঝখানে বাসর সজ্জার ওপর থেকে ধীরে ধীরে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে লাগল। সে এলো, শকুন্তলা। ছবিতে যেমন ছিল ঠিক তেমনই, কিন্তু তার শরীরটা যেন কুয়াশা দিয়ে তৈরি। তার পা দুটো মাটির ওপর ভাসছে, আর হ্যাঁ, উল্টো দিকে ঘোরানো। মৃত মানুষের ফিরে আসা দেখে রাজেন্দ্রর বুকের রক্ত হিম হয়ে গেল। তিনি মৃত্যু ভয়ে কাঁপতে লাগলেন। না না, তুমি তো মরে গেছো। আমি নিজের হাতে তোমায় কবর দিয়েছি। শকুন্তলার আত্মার কণ্ঠস্বর যেন বাতাসের মতোই হালকা, অথচ বরফের মতো শীতল হয়ে ভেসে এলো। মাটি কি পাপ ঢাকা দিতে পারে রাজেন্দ্র? রক্ত যে কথা বলে। 7 জন ছিলে তোমরা, 6 জন গেছে, তুমিই শেষ। মল্লিক পাগলের মতো গুলি চালালেন। গুলিগুলো শকুন্তলার শরীরের ভেতর দিয়ে চলে গেল, গিয়ে লাগলো পেছনের দেওয়ালে টাঙানো ছবিতে। ছবিটা চুরমার হয়ে গেল, আর সাথে সাথে ঘরের কোণে রাখা কলার মোচাগুলো দাউ দাউ করে জ্বলে উঠল। লাল আগুন নয়, নীল হিমশীতল আগুন। চারপাশের অলৌকিক আগুন দেখে রাজেন্দ্রর বাঁচার শেষ আশাটুকুও নিভে গেল। তিনি আর্তনাদ করে উঠলেন, আগুন! আগুন! মল্লিক দেখলেন আয়নায় তার নিজের প্রতি বিম্ব পাল্টাচ্ছে। তিনি আর বৃদ্ধ ম্যাজিস্ট্রেট নেই, তিনি হয়ে গেছেন সেই 25 বছরের যুবক, আর তার হাতে রক্তমাখা ছোড়া। আয়নার ভেতরে দৃশ্যটা জীবন্ত হয়ে উঠল। 7 জন যুবক মিলে এক গর্ভবতী নারীকে হত্যা করছে। শকুন্তলার আত্মা তখন চরম বিচারের মূর্ত প্রতীক। তিনি রাজেন্দ্রকে তার কৃতকর্মের আয়না দেখালেন। দেখ, নিজের পাপকে দেখ। মল্লিক আর্তনাদ করে উঠলেন। তার শরীরের চামড়া কুঁচকে যেতে লাগলো, চুলগুলো মুহূর্তের মধ্যে ঝরে পড়ল। চোখের সামনে তিনি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেলেন। তার হাড়গুলো মড়মড় করে ভাঙতে শুরু করল। মৃত্যুর হিম শীতল স্পর্শ অনুভব করে রাজেন্দ্র মল্লিক অবশেষে হার মানলেন। তার কণ্ঠস্বর তখন ক্ষীণ। আমি স্বীকার করছি, আমি লোভে পড়ে, আমাকে ক্ষমা করো শকুন্তলা। কুমুদিনী তখন নির্মম বিচারক। তার কণ্ঠে
করুণার লেশমাত্র ছিল না। ক্ষমা তো নেই রাজেন্দ্র, অভিশাপ পূর্ণ হলো। ঝড় থেমে গেল। ভোরের আলো ফুটতেই দেখা গেল রাজেন্দ্র মল্লিকের মৃতদেহ। ডাক্তারি রিপোর্টে লেখা হলো হার্ট অ্যাটাক। কিন্তু যারা সেই রাতে সেখানে ছিল তারা জানে সত্যটা কি। নির্মল ভাবলেন সব শেষ, কিন্তু তিনি জানতেন না এটা কেবল শুরু। শকুন্তলার আত্মা মুক্তি পেলেও ব্রিটিশ শাসকরা এই এস্টেটের দিকে নজর দিয়েছে। আর মাটির নিচে যে গুপ্তধনের কথা শোনা যাচ্ছে তা কি সোনাদানা, নাকি তার চেয়েও মূল্যবান কিছু? জানতে হলে শুনতে হবে আগামী পর্ব, ঔপনিবেশিক ষড়যন্ত্র। আমাদের আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। পরের সপ্তাহে আসছে গল্পের পরবর্তী পর্ব। ততক্ষণের জন্য লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপে দিতে একদম ভুলবেন না।